এটা হচ্ছে একটা মাসেল বেলি, বা যেটাকে আমরা চাইলে ফেসিকুলি বলতে পারি। এই ফেসিকুলিটার বাইরে একটা পাতলা আবরণ আছে যার নাম এপিমাইসিয়াম। আর এই ফেসিকুলির ভিতরে থাকে অনেকগুলো ফেসিকুলাস। এই যে এগুলো হচ্ছে সব ফেসিকুলাস। সেরকমের একটা ফেসিকুলাস এই বের করে নিয়ে আসছি, এই যে ফেসিকুলাস বের করে নিয়ে আসছি। ফেসিকুলাসের বাইরেও একটা পাতলা আবরণ থাকে, নাম পেরিমাইসিয়াম। এবার এক একটা ফেসিকুলাসের ভেতরে থাকবে অনেকগুলো মাসেল সেল বা মাসেল ফাইবার। সেরকমের একটা মাসেল সেল এই বের করে নিয়ে আসছি। মাসেল সেল বা মাসেল ফাইবার যেটাকে বলে, তার দুই স্তর বিশিষ্ট মেমব্রেন। বাইরের মেমব্রেনটার নাম এন্ডোমাইসিয়াম, ভেতরের মেমব্রেনটার নাম সার্কোলেমা। আর এই কোষের ভেতরে অনেক লম্বা লম্বা রশির মতো থাকে, যেগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। আর এই কোষের যে নিউক্লিয়াস গুলো, সেগুলো সার্কোলেমার ঠিক নিচেই থাকে। অনেকগুলো নিউক্লিয়াস থাকে প্রত্যেকটা কোষে, যারা সার্কোলেমার ঠিক নিচেই থাকে। মায়োফাইব্রিল এই হচ্ছে লম্বা রশির মতো গঠন। প্রত্যেকটা মাসেল কোষের ভিতরে এই মায়োফাইব্রিল গুলো থাকে। মসৃণ কোষেও মসৃণ পেশির মধ্যেও আছে, আবার ভিসেরাল পেশির মধ্যেও আছে, আবার এই যে কঙ্কাল পেশি এটার মধ্যেও আছে। কিন্তু কঙ্কাল পেশির মায়োফাইব্রিল গুলো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এই জন্য যে এই মায়োফাইব্রিলের মধ্যে ডোরাকাটা দাগ আছে নির্দিষ্ট দূরত্ব পরপর। সেই জন্য কঙ্কাল পেশিকে বলা হয় অরৈখিক পেশি বা অমসৃণ পেশি, সরি রৈখিক পেশি বা অমসৃণ পেশি। ডোরাকাটা দাগগুলো হচ্ছে রেখা। তারপর আমি বলেছি কঙ্কাল পেশির এই যে ডোরাকাটা দাগ, এগুলো তৈরি হয়েছে আসলে সার্কোমিয়ার নামক এক ধরনের গাঠনিক এককের কারণে। সার্কোমিয়ার হচ্ছে এক ধরনের গাঠনিক একক যা দিয়ে এই মায়োফাইব্রিল গুলো তৈরি হয়। সার্কোমিয়ার আবার তৈরি হয় কি দিয়ে? সার্কোমিয়ার আসলে তৈরি হয় অ্যাক্টিন এবং মায়োসিন নামক দুই প্রকার প্রোটিন দিয়ে। প্রত্যেকটা সার্কোমিয়ারের দুই পাশে দুইটা জেড লাইন থাকে, এই সেই জেড লাইন। আর এই জেড লাইনের দুই পাশে শুধুমাত্র অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি যে অঞ্চল, তাকে বলা হয় আইসোসাইটিক ব্যান্ড বা আই ব্যান্ড। এই অঞ্চলটা স্বচ্ছ। আর দুইটা সার্কোমিয়ারের এই দুই আই ব্যান্ডের মাঝখানের যে অঞ্চলটা, এটাকে বলে এ ব্যান্ড, অ্যানাইসোসাইটিক ব্যান্ড। অথবা এরকমও বলতে পারি, প্রত্যেকটা সার্কোমিয়ারের ঠিক মাঝখানে থাকে হচ্ছে এ ব্যান্ড বা অ্যানাইসোসাইটিক ব্যান্ড, দুই পাশে থাকে আই ব্যান্ড বা আইসোসাইটিক ব্যান্ড। এ ব্যান্ড অঞ্চলটা তৈরি হয় অ্যাক্টিন এবং মায়োসিন দুই প্রকার প্রোটিন দিয়ে, কিন্তু আই ব্যান্ড অঞ্চলটা তৈরি হয় শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে। আর অ্যানাইসোসাইটিক ব্যান্ড বা এ ব্যান্ড এর মাঝখানে আবার একটা অঞ্চল আছে, যে অঞ্চলটা শুধুমাত্র মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি হয়, এখানে কোনো অ্যাক্টিন প্রোটিন থাকে না। সেই অঞ্চলটাকে বলা হয় হোমোজিনিয়াস জোন বা এইচ জোন। এই কথাগুলো বলে দিলেই আমরা মোটামুটি আমাদের কঙ্কাল পেশির বর্ণনা শেষ হয়ে যায়। ছবি গত ক্লাসে আমরা আঁকছিলাম, এবার বর্ণনাটা লিখবো। লিখতে শুরু করো, লিখতে শুরু করো। লেখো কঙ্কাল পেশি, অবলিক দিয়ে লেখা আছে রৈখিক পেশি, অবলিক দিয়ে লেখা আছে অমসৃণ পেশি। এটার আন্ডারে ছবি ছাড়া আমরা কি কোনো বর্ণনা কিছু দিয়েছি? একটা লাইনও কি কিছু লিখছি? না স্যার। হাইফেন দিয়ে লেখো। ছবি থাকুক ছবির জায়গায়, ছবির আশেপাশে উপরে নিচে ডানে বায়ে লিখতে পারো জায়গা থাকলে। লেখো এই প্রকার পেশি আমাদের দেহের বিভিন্ন অংশে বিদ্যমান অস্থির সাথে যুক্ত থাকে। এই প্রকার পেশি আমাদের দেহের বিভিন্ন অংশে বিদ্যমান অস্থির সাথে যুক্ত থাকে। এই প্রকার পেশি আমাদের দেহের বিভিন্ন অংশে বিদ্যমান অস্থির সাথে যুক্ত থাকে। দাঁড়ি সাথে লেখো টেন্ডন এর সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত হয়। টেন্ডন এর সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত হয়। টেন্ডন এর সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত হয়। দাঁড়ি সাথে লেখো স্যার লাইনটা একটু আবার বলবেন। এই প্রকার পেশি আমাদের দেহের বিভিন্ন অংশে বিদ্যমান অস্থির সাথে যুক্ত থাকে। টেন্ডন এর সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত হয়। দুইটা মাত্র লাইন বলছি, লিখতে পারছো কিনা? টেন্ডন এর সাহায্যে
কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত হয়। লিখতে পারো নাই? জি স্যার পারছি। আচ্ছা দাঁড়ি, সাথে লেখো কঙ্কাল পেশির মোটা গুচ্ছকে ফেসিকুলি বা মাসেল বেলি বলে। কঙ্কাল পেশির মোটা গুচ্ছকে ফেসিকুলি বা মাসেল বেলি বলে। কঙ্কাল পেশির মোটা গুচ্ছকে ফেসিকুলি বা মাসেল বেলি বলে, যার বাইরে এপিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। দাঁড়ি, কঙ্কাল পেশির মোটা গুচ্ছকে ফেসিকুলি বা মাসেল বেলি বলে, যার বাইরে এপিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। কঙ্কাল পেশির মোটা গুচ্ছকে ফেসিকুলি বা মাসেল বেলি বলে, যার বাইরে এপিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। লিখতে পারছো কিনা দেখো। হ্যাঁ স্যার। দাঁড়ি, সাথে লেখো ফ্যাসিকুলাস নামক এক প্রকার ফ্যাসিকুলাস নামক এক প্রকার না লিখে লেখো ফ্যাসিকুলাস নামক একাধিক লেখো, এক প্রকার না লিখে ওখানে একাধিক লেখো। ফ্যাসিকুলাস নামক একাধিক গাঠনিক একক দিয়ে ফেসিকুলি তৈরি হয়। ফেসিকুলাস নামক একাধিক গাঠনিক একক দিয়ে ফেসিকুলি তৈরি হয়। দাঁড়ি, প্রতিটি ফেসিকুলাসের বাইরে পেরিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। ফেসিকুলাস নামক এক প্রকার গাঠনিক একক দিয়ে বা একাধিক গাঠনিক একক দিয়ে ফেসিকুলি তৈরি হয়। দাঁড়ি, প্রতিটি ফেসিকুলাসের বাইরে পেরিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। ফেসিকুলাসের বাইরে পেরিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। দেখো লিখতে পারছো কিনা। ফেসিকুলাস নামক একাধিক গাঠনিক একক দিয়ে ফেসিকুলি তৈরি হয়। প্রতিটি ফেসিকুলাসের বাইরে পেরিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। লিখছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, সাথে লেখো অসংখ্য মাসেল লাইনটি একটু আরেকবার বলুন। ফেসিকুলাস নামক একাধিক গাঠনিক একক দিয়ে ফেসিকুলি তৈরি হয়। দাঁড়ি, প্রতিটি ফেসিকুলাসের বাইরে পেরিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। প্রতিটি ফেসিকুলাসের বাইরে পেরিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। লিখতে পারছো কিনা দেখো। হ্যাঁ স্যার। এবার লেখো অসংখ্য মাসেল ফাইবার দিয়ে প্রতিটি ফেসিকুলাস তৈরি হয়। 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 লিখছি স্যার। দাঁড়ি, সাথে লেখো কঙ্কাল পেশির কোষগুলি সরু ও লম্বা বলে এদেরকে মাসেল ফাইবার বলে। কঙ্কাল পেশির কোষগুলি সরু ও লম্বা বলে এদেরকে মাসেল ফাইবার বলে। কঙ্কাল পেশির কোষগুলি সরু ও লম্বা বলে এদেরকে মাসেল ফাইবার বলে। দাঁড়ি, প্রতিটি কোষে 2 স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, যার বাইরেরটিকে এন্ডোমাইসিয়াম এবং ভেতরেরটিকে সার্কোলেমা বলে। দাঁড়ি, প্রতিটি কোষে 2 স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, যার বাইরেরটিকে এন্ডোমাইসিয়াম এবং ভেতরেরটিকে সার্কোলেমা বলে। দাঁড়ি, প্রতিটি কোষে 2 স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, যার বাইরেরটিকে এন্ডোমাইসিয়াম এবং ভেতরেরটিকে সার্কোলেমা বলে। দাঁড়ি, লিখছো কিনা দেখো। জি স্যার। সাথে লেখো প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, যারা স্যার আবার সার্কোলেমা। বলবেন, নেট অন স্লো, তাই শুনতে পাচ্ছি না। আচ্ছা, আবার বলবো। হ্যাঁ, কঙ্কাল পেশির কোষগুলি বেশ সরু ও লম্বা, তাই এদেরকে মাসেল ফাইবার বলে। প্রতিটি কোষে 2 স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে,
যার বাইরেরটিকে এন্ডোমাইসিয়াম এবং ভেতরেরটিকে সার্কোলেমা বলে। দাড়ি। লিখতে পারছো মুসা, লিখতে পারছো? মুসা গালিব, কি নেটের সমস্যা কেন? শোনা যায় কথা? জি স্যার, একটু মানে সমস্যা করতেছেন এটা। নেটে একটু স্লো। হ্যাঁ ঠিক আছে। তোমার তো দেখি খালি মাইক দেখা যায়, ভিডিও দেখা যায় না, কি সেটিং এর ঝামেলা নাকি? সাগর, তোমার আবার ভিডিও দেখা যায়, মাইক দেখা যায় না, কি সেটিং এর ঝামেলা লাগছে নাকি? আর স্যার ওই ওয়েবক্যাম ছিল তো, ওয়েবক্যাম খুলে রাখছি স্যার। অবশ্যই হচ্ছে। সাগর, তোমার ইয়ে কই, মাউথ কই, স্পিকার কই? বুঝছি তোমার স্পিকার নাই। তুমি শুনতে পারবা, বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে। এমি, লিখতে পারছো? জি স্যার। হ্যাঁ, আবারও বলি, প্রথম থেকে মিলাও। এই প্রকার পেশি আমাদের দেহের বিভিন্ন স্থানে বিদ্যমান অস্থির সাথে যুক্ত থাকে। টেন্ডন এর সাহায্যে কঙ্কাল পেশি অস্থির সাথে যুক্ত হয়। দাড়ি। কঙ্কাল পেশির মোটা গুচ্ছকে ফ্যাসিকুলি বা মাসেল বেলি বলে, যার বাইরে এপিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। দাড়ি। ফেসিকুলাস নামক একাধিক গাঠনিক একক দিয়ে ফেসিকুলি তৈরি হয়। দাড়ি। প্রতিটি ফেসিকুলাসের বাইরে পেরিমাইসিয়াম নামক পাতলা আবরণ থাকে। দাড়ি। অসংখ্য মাসল ফাইবার দিয়ে ফেসিকুলাস তৈরি হয়। অসংখ্য মাসল ফাইবার দিয়ে ফেসিকুলাস তৈরি হয়। দাড়ি। কঙ্কাল পেশির কোষগুলি বেশ সরু ও লম্বা, তাই এদেরকে মাসল ফাইবার বলে। দাড়ি। প্রতিটি কোষে 2 স্তর বিশিষ্ট মেমব্রেন থাকে, যার বাইরেরটিকে এন্ডোমাইসিয়াম এবং ভেতরেরটিকে সার্কোলেমা বলে। দাড়ি। প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, যারা সার্কোলেমার ঠিক নিচেই অবস্থান করে। প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, যারা সার্কোলেমার ঠিক নিচেই অবস্থান করে। দেখো লিখতে পারছো কিনা। প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, যারা সার্কোলেমার ঠিক নিচে অবস্থান করে। লিখতে পারছো কিনা দেখো। সাদিয়া, লিখছো কিনা? শোনা যায় স্যার, লিখছি। হ্যাঁ শোনা যায়, ঠিক আছে। প্রতিটি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, যারা সার্কোলেমার ঠিক নিচে অবস্থান করে। দাড়ি। এবার সাথী লেখো, প্রতিটি কোষের অভ্যন্তরে সরু ও লম্বা অসংখ্য তন্তু, প্রতিটি কোষের অভ্যন্তরে সরু ও লম্বা অসংখ্য তন্তু সমান্তরাল এবং ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, যাদেরকে মায়োফাইব্রিল বলে। প্রতিটি কোষের অভ্যন্তরে সরু ও লম্বা অসংখ্য তন্তু সমান্তরাল এবং ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, যাদেরকে মায়োফাইব্রিল বলে। প্রতিটি কোষের অভ্যন্তরে সরু ও লম্বা অসংখ্য তন্তু সমান্তরাল এবং ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, যাদেরকে মায়োফাইব্রিল বলে। শোয়েব, লিখছো কিনা বলো। জি স্যার। ঠিক আছে। প্রতিটি কোষে সরু ও লম্বা অসংখ্য তন্তু সমান্তরাল এবং ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, যাদেরকে মায়োফাইব্রিল বলে। দাড়ি। এবার সাথে লেখো, সার্কোমিয়ার নামক এক প্রকার গাঠনিক একক দিয়ে মায়োফাইব্রিল গুলি তৈরি হয়। সার্কোমিয়ার নামক এক প্রকার গাঠনিক একক দিয়ে মায়োফাইব্রিল গুলি তৈরি হয়। দাড়ি। সাথে লেখো, প্রতিটি সার্কোমিয়ারে। স্যার এই লাইনটা আরেকবার একটু বলেন। আরে জ্বালা, তোরে নিয়ে তো আর পারা যায় না, খালি প্রত্যেকটা লাইন বারবার বলবো কেন? কোন জায়গায় আসো, কোন জায়গায়? এত নেটের সমস্যা কেন? কোথায় আসো? সার্কোমিয়ার নামক তন্তু স্যার ওই জায়গায়। তোমার বাসা কোন জায়গায়? এত নেটের সমস্যা কেন তোমার? স্যার ভাটিখানা। ভাটিকানা? ভাটিকানা নেটের এত ঝামেলা কেন? সার্কোমিয়ার নামক এক প্রকার গাঠনিক একক দিয়ে
মায়োফাইব্রিল সমূহ তৈরি হয়। সার্কোমিয়ার নামক এক প্রকার গাঠনিক একক দিয়ে মায়োফাইব্রিল সমূহ তৈরি হয়। লিখছো কিনা দেখো। সার্কোমিয়ার নামক এক প্রকার গাঠনিক একক দিয়ে মায়োফাইব্রিল সমূহ তৈরি হয়। দাঁড়ি সাথে লেখো, প্রতিটি সার্কোমিয়ারের দুই প্রান্তে জেড আকৃতির, জেড ইংরেজিতে এরকম জেড লেখো, প্রতিটি সার্কোমিয়ারের দুই প্রান্তে জেড আকৃতির আড়াআড়ি রেখা থাকে যাকে জেড লাইন বলে। প্রতিটি সার্কোমিয়ারের দুই প্রান্তে জেড আকৃতির আড়াআড়ি রেখা থাকে যাকে জেড লাইন বলে। প্রতিটি সার্কোমিয়ারের দুই প্রান্তে জেড আকৃতির আড়াআড়ি রেখা থাকে যাকে জেড লাইন বলে। লিখছো কিনা লিখছি দেখো। স্যার। দাঁড়ি সাথে লেখো, জেড লাইন এর দুই পাশে শুধুমাত্র অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি। জেড লাইন এর দুই পাশে, জেড লাইন এর দুই পাশে, জেড লাইন এর দুই পাশে শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি স্বচ্ছ অঞ্চলটিকে আইসোসাইটিক ব্যান্ড বা আই ব্যান্ড অঞ্চল বলে। আইসোসাইটিক, ISOCYTIC, আইসোসাইটিক ব্যান্ড বা আই ব্যান্ড অঞ্চল বলে। জেড লাইন এর দুই পাশে শুধুমাত্র অ্যাক্টিন নামক প্রোটিন দিয়ে তৈরি স্বচ্ছ অঞ্চলটিকে আইসোসাইটিক ব্যান্ড বা আই ব্যান্ড অঞ্চল বলে। দেখো লিখতে পারছো কিনা। জেড লাইন এর দুই পাশে শুধুমাত্র অ্যাক্টিন প্রোটিন দিয়ে তৈরি স্বচ্ছ অঞ্চলটিকে আইসোসাইটিক ব্যান্ড বা আই ব্যান্ড অঞ্চল বলে। দেখো লিখতে পারছো কিনা। জি স্যার। দাঁড়ি সাথে লেখো, দুই পাশে দুই আই ব্যান্ড অঞ্চলের মাঝে, দুই পাশে দুই আই ব্যান্ড অঞ্চলের মাঝে, এইখানে একটা আই ব্যান্ড অঞ্চল, এ পাশেও একটা আই ব্যান্ড অঞ্চল, তার মাঝে দুই পাশে দুই আই ব্যান্ড অঞ্চল এর মাঝে অ্যাক্টিন ও মায়োসিন উভয় প্রকার প্রোটিন দিয়ে তৈরি অঞ্চলটিকে, অ্যাক্টিন ও মায়োসিন উভয় প্রকার প্রোটিন দিয়ে তৈরি অঞ্চলটিকে অ্যানাইসোসাইটিক ব্যান্ড বা এ ব্যান্ড অঞ্চল বলে। উভয় পাশের আই ব্যান্ড অঞ্চল এর মাঝে অ্যাক্টিন ও মায়োসিন, দুই পাশের দুই আই ব্যান্ড অঞ্চলের মাঝে অ্যাক্টিন ও মায়োসিন উভয় প্রকার প্রোটিন দিয়ে তৈরি অঞ্চলটিকে অ্যানাইসোসাইটিক ব্যান্ড বা এ ব্যান্ড অঞ্চল বলে। দেখো লিখতে পারছো কিনা। এই বলো লিখতে পারছো কিনা। হ্যাঁ স্যার লিখছি। লাইনটা বলো সাদিয়া, এই শেষের লাইনটা কি লিখছি বলো। দুই পাশে দুই আই ব্যান্ড অঞ্চলের মাঝখানে অ্যাক্টিন ও মায়োসিন উভয় প্রকার প্রোটিন দিয়ে তৈরি অঞ্চলটিকে অ্যান্টিসাইটিক ব্যান্ড বা এ ব্যান্ড বলে। অ্যানাইসোসাইটিক ব্যান্ড, বানানটা দেখো, অ্যান্টিসাইটিক ব্যান্ড বা এ ব্যান্ড বলে। অঞ্চল বলে। ঠিক আছে লিখছো, ঠিক আছে। এবার লেখো, এ ব্যান্ড অঞ্চলটি অপেক্ষাকৃত গাঢ় বর্ণের, এ ব্যান্ড অঞ্চলটি অপেক্ষাকৃত গাঢ় বর্ণের এবং সে কারণেই মায়োফাইব্রিল এর গায়ে ডোরাকাটা দাগ সৃষ্টি হয়। এই এ ব্যান্ডের জন্যই কিন্তু ডোরাকাটা দাগটা তৈরি হয়। এ ব্যান্ড অঞ্চলটি অপেক্ষাকৃত গাঢ় বর্ণের এবং সে কারণেই মায়োফাইব্রিল এর গায়ে ডোরাকাটা দাগ সৃষ্টি হয়। এ ব্যান্ড অঞ্চলটি অপেক্ষাকৃত গাঢ় বর্ণের
এবং সে কারণেই মায়োফাইব্রিল এর গায়ে ডোরাকাটা দাগ সৃষ্টি হয়। লিখছ? হ্যাঁ স্যার। দাড়ি। সাথে লেখো এ ব্যান্ড এর মাঝখানে যে অঞ্চলটি শুধুমাত্র মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি তাকে এইচ জোন বলে। এ ব্যান্ড এর মাঝখানে শুধুমাত্র মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি অঞ্চলটিকে এইচ জোন বলে। আর কিছু লেখার দরকার নেই। এ ব্যান্ড এর মাঝখানে শুধুমাত্র মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি অঞ্চলটিকে এইচ জোন বলে, হোমোজিনিয়াস জোন বা এইচ জোন বলে। লিখছ? হ্যাঁ স্যার। নিচে একটা স্টার চিহ্ন দাও, নিচে একটা স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিয়ে লেখো ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি। নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশি। হ্যাঁ স্যার লিখেছি। শোনো, তোমাদের মনে হচ্ছে যে একটু দেরি লাগতেছে, আসলে একটা জিনিস ভেবে দেখো, কোনো কিছু বাদ দিয়ে তো যাওয়া যায় না। আর প্রত্যেকটা জিনিসের আবার নোট করতেছি, আমরা পড়তেছি, বুঝতেছি, ছবি আঁকতেছি, নোট করতেছি, একেবারে সর্বোচ্চ স্ট্যান্ডার্ড যেটা সেটাই আমরা মেনটেন করতেছি। সুতরাং এখানে একটু সময় লাগলেও সেটাকে তোমরা অপচয় বলে মনে করবে না। সময়ের পড়ার যে পারফেক্ট মেথড এটাই হচ্ছে এটা। বই পড়তেছি, ছবি আঁকতেছি, নিজেরা দেখতেছি, বুঝতেছি, একাধিক বই ফলো করতেছি, সবশেষে নোট করতেছি। এটাই হচ্ছে পড়ার আদর্শ মেথড, এবং এই পড়া কাজে লাগবে যদি তুমি নিজে পড়তে পারো, পড়ো। আচ্ছা, নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। হাইফেন দিয়ে লেখো যেই প্রকার পেশির কার্যকারিতা আমাদের ইচ্ছে অনুযায়ী নিয়ন্ত্রিত হয় তাকে ঐচ্ছিক পেশি বলে, কমা, যেমন কঙ্কাল পেশি। যেই প্রকার পেশির কার্যকারিতা আমাদের ইচ্ছে অনুযায়ী নিয়ন্ত্রিত হয় তাকে ঐচ্ছিক পেশি বলে, যেমন কঙ্কাল পেশি। দাড়ি। সাথে লেখো যেই প্রকার পেশির কার্যকারিতা মস্তিষ্ক দ্বারা স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রিত কিন্তু আমাদের ইচ্ছে দ্বারা নিয়ন্ত্রিত নয়। যেই প্রকার পেশির কার্যকারিতা মস্তিষ্ক দ্বারা স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রিত হলেও আমাদের ইচ্ছে অনুযায়ী নিয়ন্ত্রিত নয় তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে, কমা, যেমন হৃদপেশি ও ভিসেরাল পেশি। যেমন হৃদপেশি ও ভিসেরাল পেশি। যেই প্রকার পেশির কার্যকারিতা মস্তিষ্ক দ্বারা স্বতঃস্ফূর্তভাবে নিয়ন্ত্রিত হলেও আমাদের ইচ্ছে দ্বারা নিয়ন্ত্রিত নয় তাদেরকে অনৈচ্ছিক পেশি বলে, যেমন হৃদপেশি ও ভিসেরাল পেশি। বলো, লিখতে পারছো না পারো নাই? হ্যাঁ স্যার পারছি। ভালো করছো, পারা ভালো। এবার লেখো স্টার চিহ্ন দাও নিচে। লিখছ? লেখো মানব দেহের কিছু গুরুত্বপূর্ণ পেশি। মানব দেহে কিছু গুরুত্বপূর্ণ পেশি। স্যার কতিপয় দি তাইলে ভালো শোনায়। দাও মানব দেহের কতিপয় গুরুত্বপূর্ণ পেশি। হাইফেন দিয়ে লেখো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 600টি পেশি গুচ্ছ থাকে।
একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 600টি পেশিগুচ্ছ থাকে, যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রায় 434টি গ্রুপে ভাগ করা যায়। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 600টি পেশিগুচ্ছ থাকে, যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে 434টি গ্রুপে ভাগ করা যায়। লাইনটা আবার একটু বলবেন? একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 600টি পেশিগুচ্ছ থাকে, যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে 434টি গ্রুপে ভাগ করা যায়। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে প্রায় 600টি পেশিগুচ্ছ থাকে, যাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে 434টি গ্রুপে ভাগ করা যায়। দেখো লিখতে পারছো কিনা। হ্যাঁ স্যার। দাড়ি সাথে লেখো, মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ পেশি নিম্নরূপ। মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ পেশি নিম্নরূপ। লেখছো? মানবদেহের কিছু গুরুত্বপূর্ণ পেশি নিম্নরূপ। নাম্বার 1 লেখো বাইসেপ পেশি। বাইসেপ পেশি কথাটা লিখতে পারবে না? পারবে না? হ্যাঁ স্যার পারবো। হাইফেন দিয়ে লেখো, আমাদের হাতের একটা কোশ্চেন ছিল। বলেন। বলেন না কেন? কি সিফাত, বলো না কেন? স্যার আপনার কথা তো আসছিল না স্যার। হ্যাঁ, প্রশ্ন বলো। প্রশ্ন স্যার বলো ওই যে তাড়াতাড়ি। 600টি পেশিগুচ্ছ বলতে কি ফেসিকুলি আছে 600টি এরকম? না রে বোকা না, এই যে মাসেল বেলি বলছি না আমরা, হ্যাঁ হ্যাঁ। ওই মাসেল বেলি এক জায়গায় আবার অনেকগুলো থাকে, এরকমের শরীরের মধ্যে 600টা জায়গায় ও আচ্ছা গুচ্ছাকারে স্যার, পেশি। বুঝছি বুঝছি। বুঝছো? হ্যাঁ স্যার। ভালো করছো, বুঝছো। এবার লেখো বাইসেপ পেশি। হাইফেন দিয়ে লেখো, আমাদের হাতের বাহুর সম্মুখ ভাগে অবস্থান করে। আমাদের হাতের বাহুর সম্মুখ ভাগে অবস্থান করে। দেখছো? লেখো, এই পেশি সংকোচনের ফলে কনুই এর পরবর্তী অংশ ভাঁজ হয়ে উপরে উঠে আসে। ধরো এটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে হাতের হিউমেরাস, তাই না? এইটা ধরো হিউমেরাস। তারপর এখানে আছে একটা আছে রেডিয়াস, আর একটা আছে মনে করো আলনা। এই মনে করো রেডিয়াস এবং আলনা। এখন এখানে হচ্ছে তোমার হাত, তোমার বাইসেপ পেশিটা আছে এখানে। এই পেশি যদি তুমি সংকুচিত করো, তাহলে হাত তোমার উপরে, হাতের কনুইয়ের পরবর্তী অংশ উপরের দিকে ওঠে। এটা হচ্ছে বাইসেপ পেশি। আমাদের হাতের কনুইয়ের পরবর্তী অংশ ভাঁজ হয়ে উপরের দিকে উঠে আসে। এই পেশি সংকুচিত হলে হাতের কনুইয়ের পরবর্তী অংশ ভাঁজ হয়ে উপরের দিকে ওঠে। লিখছো? হ্যাঁ স্যার। এবার লেখো নাম্বার 2 ট্রাইসেপ পেশি। ট্রাইসেপ পেশি লিখতে পারবা কথাটা? টিআরআই নামটা লিখে দেন। এই তো লিখে দিছি, ট্রাইসেপ পেশি লিখে দিছি। দেখো
হ্যাঁ স্যার। ট্রাইসেপ পেশি। হাইফেন দিয়ে লেখো আমাদের হাতের বাহুর পেছনে এই পেশি অবস্থান করে। আমাদের হাতের বাহুর পেছনে এই পেশি অবস্থান করে। দেখছ? হাইফেন দিয়ে লেখো বাহু, সরি লেখো কনুইয়ের পরবর্তী অংশ ভাঁজ করে উপরের দিকে ওঠানোর সময় এই পেশি প্রসারিত হয়। কনুইয়ের পরবর্তী অংশ ভাঁজ করে উপরের দিকে ওঠানোর সময় এই পেশি প্রসারিত হয়। আর উপরে বাইসেপ পেশিটা কি লিখছো? সংকুচিত হয়। কনুইয়ের পরবর্তী অংশ ভাঁজ হয়ে উপরের দিকে ওঠার সময় বাইসেপ পেশিটা কি হয়? সংকুচিত হয়। আর ট্রাইসেপ পেশিটা কি হয়? প্রসারিত হয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার নিচে লেখো নাম্বার 3, ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর পেশি আমি না এই যে বাইসেপ ট্রাইসেপের কাজটা ভালোভাবে বুঝি না, বোঝো নাই? মানে কিভাবে কাজ করে ওইটা বুঝি না। এই যে ধরো তোমার কি বলা যায় বাইসেপ, এটা হচ্ছে বাইসেপ, এইটা হচ্ছে বাইসেপ পেশি। এই বাইসেপ পেশির শেষ মাথায় যে টেন্ডন থাকে সেই টেন্ডন একেবারে এইখানে লাগানো থাকে। এই যে হাতের যে রেডিয়াস না তার সাথে লাগানো থাকে। এখন যখন এই পেশিটা তুমি সংকুচিত করবা, টেন্ডন তো এক ধরনের রশির মতো, রশি তখন টান দিতে থাকে, টান দিলে হাতটা উপরের দিকে উঠে আসবে। ও যখন সংকুচিত হবে এই রশি ধরে টান দিবে, তখন হাত উপরের দিকে উঠে আসবে। কিন্তু ও যখন টান দিতে থাকবে তখন এই পেছনে আবার ট্রাইসেপ পেশি আছে না, ট্রাইসেপ পেশিরও আবার এখানে রশি লাগানো আছে, এই যে এখানে টেন্ডন লাগানো আছে। এই একেবারে হাতের কনুই পার হয়ে এই রেডিয়াসের সাথে এখানে কিন্তু টেন্ডন লাগানো আছে, এই যে টেন্ডন। তখন এই রশিটা প্রসারিত হতে থাকে। যে পেশি সংকুচিত হয় সেটা হচ্ছে বাইসেপ পেশি, আর যে পেশিটা প্রসারিত হয় সেটা হচ্ছে ট্রাইসেপ পেশি। বুঝাইতে বাইসেপ পারছি না? পেশি উপর থেকে টান দেয় আর ট্রাইসেপ পেশি প্রসারিত হয়ে ধাক্কা দেয় না নিচ থেকে। হ্যাঁ, ট্রাইসেপ পেশিটা ওকে মনে করো বিষয়টা এরকম, এটা একটা রশি, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটা একটা দড়ি, এই দড়ি ধরে উপরের দিকে টানতেছে, আর এই দড়ি তখন আস্তে আস্তে প্রসারিত হয়ে ঢিলা দিতেছে। হ্যাঁ, তুমি টাইনে উপরের দিকে নিয়ে যাও, তাহলে পেছনের রশিটা প্রসারিত হচ্ছে মানে ঢিলা দিতেছে, আর উপরের রশিটা সংকুচিত হচ্ছে মানে টান দিতেছে। বুঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। ভালো করছো, বুঝছো। এবার লেখো ফ্লেক্সর পেশি। হাইফেন দিয়ে লেখো যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে কোনো পেশি প্রসারিত হয় তখন তাকে ফ্লেক্সর পেশি বলে। সরি, প্রসারিত না, সংকুচিত হয়। যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে কোনো পেশি সংকুচিত হয় তখন তাকে ফ্লেক্সর পেশি বলে। যেমন বাইসেপ পেশি, বাইসেপ কিন্তু একটা ফ্লেক্সর, কারণ ও সংকুচিত হলো না একটু আগে। যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে কোনো পেশি সংকুচিত হয় তখন তাকে ফ্লেক্সর পেশি বলে, যেমন বাইসেপ পেশি। কারণ এই হাতটা নাড়ানোর জন্য এই বাইসেপটা সংকুচিত হয়েছিল না একটু আগে, নাকি হয় নাই? হ্যাঁ স্যার হইছে। সেই জন্য কাজের দৃষ্টিতে বাইসেপকে তুমি ফ্লেক্সর পেশি বলতে পারো। তার মানে তো পেশির ফ্লেক্সর একটা আলাদা পেশি না, মানে শ্রেণী বিভাগ করার জন্য। হ্যাঁ, শ্রেণী বিভাগের জন্য। তুমি একটা জিনিস বোঝো না কেন, তোমার মাথায় যে এত বুদ্ধি। তুমি একটা জিনিস দেখো, তোমার পেশি আছে 600 গ্রুপ, 600 ধরো গুচ্ছ পেশির, কার এইটাকে তুমি প্রকারভেদ করছো কয়টা? 34 437 না 34, কত বললাম? 34 করছিলেন। 434। 600টারে 434টা গ্রুপে ভাগ করছে। তার মানে কি বিভিন্ন বৈশিষ্ট্য মাথায় নিয়ে নিয়ে খালি নাম দিছে, আর তো কিছু না। হ্যাঁ স্যার, একই পেশিকে হয়তো 50টা গ্রুপের মধ্যে ঢুকাইছে।
বা 10টা গ্রুপের মধ্যে ঢুকাইছে, এই কারণে এই নাম, তো ওই কারণে ওই নাম। বোঝো না এই জিনিসটা? স্যার তাহলে কি বুঝছি বাইসেপ স্যার। পেশির মানে একটা আলাদা ফ্লেক্স, মানে এই ফ্লেক্সের আর একটা বাইসেপ আলাদা, পেশি, ভিতরে আবার এই কতগুলো আছে? এই শোনো, এই পেশিটার অবস্থানগতভাবে নাম হচ্ছে বাইসেপ, ওই পেশিটারই আবার কাজের দৃষ্টিতে সে হচ্ছে ফ্লেক্সর। এই পেশিটাকে অবস্থানের কারণে আমি বলতেছি ট্রাইসেপ, ওইটারই আবার কাজের দৃষ্টিতে নাম হবে, এখন লিখবো এক্সটেন্সর। যে পেশি সংকুচিত হয় তাকে বলে ফ্লেক্সর, যে পেশি প্রসারিত হয় তাকে বলে এক্সটেন্সর। বোঝো না জিনিসটা? যেমন ট্রাইসেপ, এটা একটা এক্সটেন্সর পেশি। এই লেখো। স্যার এগুলো কি ওই যে 600টা পেশিগুচ্ছ আছে তার ভিতরে এক একটা আলাদা আলাদা পেশি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি 600টা পেশি, 600টা পর্ব? 600টা পেশির যে গুচ্ছ আছে, হ্যাঁ 600টা না, তুমি 700টা পড়বা, পারবা না? 600টা পড়তে গেলে তো ইন্টার লাইফ শেষ হয়ে সেটাই 7 স্যার, বছর পার হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে ততদিনে। তা আমি কি বলতেছি তো বলছি স্যার। 600টা পড়া লাগবে? আমি বলছি ও অ্যাডভান্স বললো কেন? আমিও না স্যার, 4-5, ওই যে বললেন না আপনি, এই জন্য। আমি তো কতিপয় গুরুত্বপূর্ণ বলেই নিছি, আমি 5-7টা দেবো তোমাকে ইম্পর্টেন্ট দেখা, তুমি আগেই 600টা টেনশন করো কেন? ঘোড়ার আগে গাড়ি গেলে হবে? করতে হয় একটু স্যার, নাইলে হয় না। ফ্লেক্সর পেশি লিখে হাইফেন দাও, বেশি চিন্তা করে মাথার চুল উঠেও না, যেটুক দেবো সেটুক পড়ো। ফ্লেক্সর পেশি লিখে হাইফেন দাও। কোন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে যেই প্রকার পেশি সংকুচিত হয় তাকে ফ্লেক্সর পেশি বলে, যেমন বাইসেপ পেশি। এটা লেখছো? জি। পরেরটা লেখো, 4 নাম্বার লেখো, কোন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে যেই প্রকার পেশি প্রসারিত হয় তাকে এক্সটেন্সর পেশি বলে, যেমন ট্রাইসেপ পেশি। যেই প্রকার পেশি প্রসারিত হয় তাকে ট্রাইসেপ পেশি বলে, যেমন এক্সটেন্সর পেশি। এই লেখছো? জি স্যার। ভালো করছো। স্যার উদাহরণটা একটু বলেন তো। ট্রাইসেপ পেশি, ট্রাইসেপ। এত বেশি উদাহরণ লাগবে না, খালি কাকে বলে সেটা লেখো। লেখো নাম্বার 5। 5 নম্বরে লেখো অ্যাবডাক্টর পেশি, ABDUCTOR, অ্যাবডাক্টর। অ্যাবডাক্টর পেশি হাইফেন দিয়ে লেখো, যেই প্রকার পেশি আমাদের দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গকে যেই প্রকার পেশি আমাদের দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গকে দূরে ঠেলে দেয় তাকে অ্যাবডাক্টর পেশি বলে। এই তুমি যখন হাঁটো, কথা বলি, হাঁটো যে তোমরা, পাটাকে প্রথমে সামনের দিকে ঠেলে দাও না, পাটা তো সামনের দিকে ছুঁড়ে দাও নাকি দাও না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সামনের দিকে ছুঁড়ে দিয়ে মাটির উপরে রাখো, তারপর আবার এই পাটাকে টেনে দেহের কাছাকাছি আনো, তাই করো নাকি করো না? বিশ্বাস না হলে হাইটে দেখো। তাহলে এখানে দুইটা পেশি কাজ করে। একটা পেশি, আবার হাঁটার সময় তুমি হাতটাও তো নাচাও, হাত একবার সামনে দাও আবার পেছনে দাও, সামনে দাও আবার পেছনে টেনে আনো, সামনে দাও পেছনে টেনে, হাত দুলায় দুলায় হাঁটো পা দিয়ে দিয়ে। সত্যি না মিথ্যা? এখন তো ক্লাসরুমে হলে দেখাতে পারতাম আমরা যখন হ্যাঁ হাঁটি স্যার, কিভাবে আমি হাঁটি। করছি। হ্যাঁ, দাঁড়ায় প্রয়োজন বোধে প্র্যাকটিস করে দেখো তুমি কিভাবে হাঁটতেছো। একবার হাত সামনে যায় আবার হাত পেছনে নিয়ে আসো, আবার পা সামনে যায় আবার পা পেছনে নিয়ে আসো। এই কাজ করো নাকি করো না? দেখো নিজে হেঁটে হেঁটে দেখো। হ্যাঁ স্যার, এইটাই করি। হ্যাঁ, এটাই করি। তাহলে যে পেশিটা দিয়ে আমি হাতকে সামনে দিলাম সেটা হবে অ্যাবডাক্টর পেশি, আর যে পেশিটা দিয়ে আমি হাতকে আবার কাছে টেনে আনবো আমার দেহের কাছে সেটা হবে অ্যাডাক্টর পেশি। অ্যাবডাক্টর হচ্ছে এইটা, আর অ্যাডাক্টর হচ্ছে পরেরটা লিখবো যেটা সেটা। তাহলে আমি এই দুইটা সংজ্ঞা দিচ্ছি। অ্যাবডাক্টর পেশি লিখে হাইফেন দাও, যেই প্রকার পেশি আমাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গকে সামনের দিকে ঠেলে দেয় তাকে অ্যাবডাক্টর পেশি বলে।
আর নিচে লেখো যেই প্রকার পেশি কোনো অঙ্গ প্রত্যঙ্গকে টেনে দেহের কাছে নিয়ে আসে তাকে অ্যাডাক্টর পেশি বলে। যেই প্রকার পেশি কোনো অঙ্গ প্রত্যঙ্গকে টেনে দেহের কাছে নিয়ে আসে তাকে অ্যাডাক্টর পেশি বলে। এই লেখছো? হ্যাঁ স্যার। নাম্বার 7। ওরে মশা, লেখো মেসেটার এখানে একটু কয়েল দিতে পারো? উফ, মশা খেয়ে ফেললাম। আমারে লাইনে থাকো। এত মশা বাড়ছে বৃষ্টির সাথে সাথে, একটু কয়েল দাও। লেখো মেসেটার পেশি। হাইফেন দিয়ে লেখো এই পেশি নিম্ন চোয়াল এই পেশি নিম্ন চোয়াল মানে কোনটা? আমাদের ম্যান্ডিবেল সঞ্চালনে সাহায্য করে। নিম্ন চোয়াল সঞ্চালনে সাহায্য করে। এই যে ম্যান্ডিবলের সাথে যে পেশিগুলো লাগানো। নিম্ন চোয়াল মানে তো ম্যান্ডিবেল, বললাম না? এই পেশি নিম্ন চোয়াল সঞ্চালনে সাহায্য করে। ওখানে আরো অনেকগুলো আছে, মেসেটার তো লিখছো না? এই পেশি নিম্ন চোয়াল সঞ্চালনে সাহায্য করে, লেখছো? হ্যাঁ, এই একটা লাইনই স্যার। হ্যাঁ, একটা লাইনে মন ভরে না নাকি? এই পেশি নিম্ন চোয়াল সঞ্চালনে সাহায্য করে। একটা লাইন লিখতে পারছো না? পারো নাই? পারছি স্যার। হ্যাঁ, নিচে লেখো টেম্পোরালিস লিখছো? এবার কি করতেছি আমি দেখো, এটা কি করছি? ডু মাইরে দিছি, মানে কি? নিজেরা লিখবো। হ্যাঁ, নিজেরা লিখবো না। এই টেম্পোরালিস ওই একই কাজ করে। ম্যাসেটার পেশি যেমন নিম্ন চোয়াল সঞ্চালনে সাহায্য করে, টেম্পোরালিস পেশি ওই নিম্ন চোয়াল সঞ্চালনে সাহায্য করে। বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। ভালো করছো। এই জন্য উপরের লাইনটা লিখে তার নিচে খালি এরকম টান টান দিয়ে দিচ্ছে। 9 নাম্বার, এই ইম্পর্টেন্ট আমি কয়েকটা দিচ্ছি যেগুলো ভর্তি পরীক্ষা দিতে পারে। এগুলো বোর্ডের পরীক্ষা দিবে না, ভর্তি পরীক্ষা দিবে, মেডিকেলে দিবে। ট্রাপেজিয়াস হাইফেন দিয়ে লেখো স্ক্যাপুলা সঞ্চালনে সাহায্য করে। স্ক্যাপুলা আছে না আমাদের হাতের পেছনে যে 3 কোণাকার যে হাড়টা, সেটা স্ক্যাপুলা সঞ্চালনে সাহায্য করে। লেখছো? জি স্যার। নাম্বার 10 ডেলটয়েড পেশি। হাইফেন দিয়ে লেখো হিউমেরাস, হাতের যে হিউমেরাস সঞ্চালনে সাহায্য করে। মনে আছে ওই হিউমেরাসের একটা জায়গার নাম আছে ডেলটয়েড টিউবারোসিটি? হাতের হিউমেরাসটা যে পড়েছো সেখানে একটা ডেলটয়েড টিউবারোসিটি কথাটা আছে, মনে আছে? হ্যাঁ স্যার, আছে। হ্যাঁ, ওই ডেলটয়েড পেশিটা ওইখানেই লাগানো থাকে। এবার লেখো 11, বেশি না, আর 2-3টা দিব। এবার লেখো, দেখি বানানটা পড়তে পারো কিনা। কি লিখছি পড়ো তো? কোয়াড্রিসেপ পেশি। কোয়াড্রিসেপ ফিমোরিস পেশি। হাইফেন দিয়ে লেখো ফিমারের নাম জানো?
সঞ্চালনে সাহায্য করে। পায়ের যে ফিমার, ফিমারের নাম শুনছো না? আমাদের দেহের হ্যাঁ, সবচেয়ে বড় শুনছিলাম একদিন। কোয়াড্রিসেপ ফিমোরিস পেশি ফিমার সঞ্চালনে সাহায্য করে। নাম্বার 12 হ্যামস্ট্রিং। মুসা আসো ক্লাসে? চুপচাপ যে শোনা যায় না, শোনো না? জি স্যার আছি। থাইকো। হ্যামস্ট্রিং পেশি ফিমার সঞ্চালনে সাহায্য করে। হ্যামস্ট্রিং ইনজুরি ওইটা বলতে এইটা হ্যাঁ, এই তো বুঝছো। এই পেশিটা আমাদের ফিমারের পেছন ভাগে থাকে আর এটা সামনের দিকে থাকে। এই আনলাকি 13টা দিয়ে দেই, তাহলে মনে থাকবে না? ভালো দেবো? দেন স্যার, সমস্যা নেই। আল্লাহ জি স্যার দেন। ইম্পর্টেন্ট হইলে দেন। ইম্পর্টেন্ট তো অবশ্যই। তোমার কি ধারণা আমি ইম্পর্টেন্ট সারা দিচ্ছি? গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি, গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি পায়ের গোড়ালি সঞ্চালনে সাহায্য করে। আর দিলাম না, যা ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। স্যার আজকে ছুটি। না কেন আজকে ছুটি কেন? 8টা বাজছে। ছুটি চাই, ছুটি বলছি আমি। 8টা বাজে নাই, কিন্তু আর কিছু লিখবো না স্যার। এখন আপনি একটু কিছু দেখান গুগলে। স্যার আজকে আর লেখাইয়েন না স্যার। আচ্ছা আর লেখাবো না, স্টার চিহ্ন দাও একটা, খালি স্টার চিহ্ন দিতে পারবে না? না দিলে তো স্যার ভালো দিছি। হয়। লেখো মানবদেহের সবচেয়ে বড় পেশি হলো, মানবদেহের সবচেয়ে বড় পেশি হলো পায়ের সার্টোরিয়াস পেশি। এটা ভর্তি পরীক্ষা দিবে। মানবদেহের সবচেয়ে বড় পেশি হলো পায়ের সার্টোরিয়াস পেশি এবং সবচেয়ে ছোট পেশি হলো চোখের লেন্সের দুই পাশে বিদ্যমান সিলিয়ারি পেশি। চোখের লেন্সের দুই পাশে বিদ্যমান সিলিয়ারি পেশি। মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম, পেশি হচ্ছে পায়ের সার্টোরিয়াস পেশি, আর সবচেয়ে ছোট পেশি হচ্ছে চোখের সিলিয়ারি পেশি। লেখছো? জি এখন স্যার। স্যার কে যেন একজন বললো যে আর পারি না, এখন একটু ছবি দেখান। তাহলে আমরা একটু ছবি দেখে আসি। হ্যাঁ, এখন সিফাত বলো, এই যে যা পড়াইছি এই কোনটাই কি লেস ইম্পর্টেন্ট বলো? না স্যার, স্যার সবই প্রথম দিকে তো করতেও ভালো লাগছে, বইয়েও এখন আছে। হচ্ছে একটা অধ্যায় অনেকদিন পরে তো এর জন্য আর কি স্যার। এমনিতেও তো স্যার সবই আমি এই জন্যই বলছি। হ্যাঁ, আর একটু মানে আর ওই তো ধৈর্য তো একটু হানি হয়ই, আমি তো অস্বীকার করি না, কিন্তু এখন আর অল্প একটা দুইটা ক্লাস একটু ধৈর্য ধরো। হ্যাঁ, হ্যাঁ তাহলে স্যার, পড়াটা আমরা স্যার সুন্দর একটা করে শেষ করতে পরীক্ষা পারবো। দিলে ভালো হয় না তারপরে? আচ্ছা তো বনে এই যে সার্টোরিয়াস পেশিটা কোন জায়গায় আছে দেখছো? না স্যার, তো আমি তো দেখি না। কেন আমার গুগল ছবি শেয়ার হয় নাই? হ্যাঁ, কিন্তু এটা চিনি না তো। কি চিনি না? ছবি আসছে তোমার ইয়াতে কোনো স্ক্রিনে? আমার মোবাইলের ছবিটা কি তোমার স্ক্রিনে আসছে না আসে নাই? আসছে এখন স্যার। আসছে। তাহলে এই যে লেখাই তো আছে সার্টোরিয়াস, দেখছো? জি স্যার। এটা হচ্ছে মানুষের দেহের সবচেয়ে কি লম্বা পেশি। ওই যে বেগুনি কালার করা দেখা যায় না, যায় না? হ্যাঁ স্যার, দেখা যায়। আর এবার মানুষের দেহের সবচেয়ে ছোট পেশিটার নাম কি? সিলারিয়া পেশি, মানে সিলারি পেশি। সিলিয়ারি পেশি। তুমি উল্টাপাল্টা কথা কখনো খালি।
সিলিয়ারি, সিলিয়ারি। বলো কি পেশিটার নাম কি? Ciliary সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি। হ্যাঁ, তুমি তো উল্টাপাল্টা বলো কেন? সিলিয়ারি পেশিটা আছে আমাদের চোখের মধ্যে। উপরের ছবিটার দিকে তাকাও, চোখের লেন্স লেখা আছে একটা জায়গা, গোল মতো দেখা যায়। হ্যাঁ স্যার। সেই চোখের লেন্সের ঠিক নিচে এক ধরনের আঁশের মতো আছে, তার ঠিক নিচে দেখো লেখা আছে সিলিয়ারি বডি। ওইখানে সিলিয়ারি পেশি থাকে, সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল কিভাবে দেখাবো? চোখের লেন্সের দুই পাশে ওই যে দেখো সিলিয়ারি বডি লেখা আছে না, এই ছবিটার মধ্যে দেখো লেন্স তো মাঝখানের গোলটা, তার উপরে এবং নিচে দেখো সিলিয়ারি মাসেল কথাটা লেখা আছে। মনে হয় ওরা দেখে না, কেউ কিছু বলে না যে। আমি দেখাই দিতেছি, জি স্যার, দেখছি স্যার। ছবি নামায় নিয়ে আসছি, সেখান থেকে যাচ্ছি। ওই আবার কোথায় গেল? এবার কি ছবিটা আসছে? হ্যাঁ স্যার। এই যে লেখা দেখো, দেখো সিলিয়ারি মাসেল দেখা যায়, এই যে দাগ হ্যাঁ দিচ্ছে স্যার, লাল দেখা লাল যায়। দেখা যায়। সেটাই আমি বলেছি, আমাদের চোখের লেন্সের দুই পাশে বিদ্যমান সিলিয়ারি পেশি। এই পেশিটা হচ্ছে মানুষের দেহে সবচেয়ে ছোট পেশি। মনে থাকবে না থাকবে না? থাকবে স্যার। কথা বলো না কেন? তাহলে আর কি দেখবা? আরেকটা ছবি দেখেই ছাড়িয়ে দেই, বাইসেপ এন্ড ট্রাইসেপ মাসেল। হ্যাঁ, এটা ছবি দেখেই ছেড়ে দিব। ছবি দেখা যায়? হ্যাঁ স্যার। মাসেল আর পেছনের দিকে ট্রাইসেপ মাসেল দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, সিলিয়ারি। তাহলে আজকে এটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।